যে ও আচ্ছা আবার শুরু করে দিয়েছে রেডিও, শুনবে আমাকে, কাজ নেই বাড়ি। আচ্ছা বুঝতে পেরেছি, জীবনে কাজ না থাকলে কি করবে, আমিও বেকার তুমিও বেকার, চলো আড্ডা দিই। বলছি ইন্টারভিউতে বসেছি আমি, হুম 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 ঠিক আছে? কিছু বলি আমি দর্শককে, কিন্তু তোমার সামনে বসেছি তো একটু কেমন জানি নার্ভাস লাগে। যাক আমি একবার ট্রাই বাঘ করি আমি? বিষয়টা। আটকাই নেবে কেন? না আমি বাঘ, ভয় না, পাচ্ছিস কেন? বাঘের বিষয়টা নয়, কেন কাকিনি বসি দেখতে তো আর যে সৌভিক, আর যে ছবি একদম এটাও দেখতে। যাক আমি একটু শুরু করি, একটু সাপোর্ট করো আমাকে। নমস্কার, আমি সৌভিক। আমি লিলুয়া। আমি সৌভিক, তুই বিপ্লব। ও সরি 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 সরি। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি এটা কাট। আরেকবার একটু ট্রাই করবো, হ্যাঁ। আরেকবার। নমস্কার, আমি লিলুয়া গানবাসীর পক্ষ থেকে সৌভিক। আরে আমি সৌভিক, তুই বিপ্লব। বারবার ভুলে যাচ্ছি কেন কাকু আমি? রাগ করবে, কাকুর দেওয়া না। নমস্কার, আমি বিপ্লব। আহ, আজকে আমরা আমাদের লিলুয়া গানবাসীর পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমাদের পডকাস্ট শো মাইক অ্যান্ড এক্সপ্রেসে আরজে সৌভিককে নিয়ে। একটু আরজে সৌভিক ওর ইন্ট্রোডাকশনটা দিয়ে দিক। কিভাবে আমার ঘাড়ে ঠেলে দিল দেখলে ইন্ট্রোডাকশনটা? আমার ইন্ট্রোডাকশনে আমি কি দেবো? কিছু কিছু মানুষ আছে যারা আমায় চেনে, আবার কিছু কিছু মানুষ আছে যারা আমায় চেনে না। আবার যারা আমায় চেনে না তাদের সংখ্যাটা যদিও একটু বেশি, আর যারা আমায় চেনে তারা সবাই লিলুয়ায় থাকে। এটাই আমার ইন্ট্রোডাকশন। এছাড়া আর কি দেবো বলো? ঠিক দিয়েছি? কি মানে, আমি নিজে নার্ভাস, আমাকে জিজ্ঞেস করছি নাকি ও ঠিক দিয়েছে নাকি। ঠিক আছে, না, ইন্ট্রোডাকশনের কথা বলছি, ইন্ট্রোডাকশন দেওয়ার কথা বলছি। আমার তো ঠিকই লেগেছে। ঠিক লেগেছে? আমি তো ঠিকই লেগেছে। দর্শক বন্ধু একটু জানাবে বিষয়টা, যে আমি যে নার্ভাসনেসটা ফিল করছি, ঠিক আছে, সেই ফিলিংসটার থেকে বাইরে বেরিয়ে আমি ওর সম্পর্কে ওকে বলতে বললাম, সেটা কেমন লাগলো। তোমার সম্পর্কে আমি বলবো না, কারণ দর্শক বন্ধু জানে তুমি কেমন বলছো। ঠিক আছে। আমার সম্পর্কে জানার জন্য হ্যাঁ, তোর মনে হচ্ছে মানুষ ইন্টারেস্টেড? নিশ্চয়ই ইন্টারেস্টেড, কেন তাই? ইন্টারেস্টেড হবে না? তাই? কারণ আজকে আমরা সকাল বিকাল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কেউ গাড়ি করে গাড়ি চালিয়ে যাচ্ছে, হ্যাঁ সব সময় তো আমরা পসিবল হয় না, অনেক সময় দেখে ইন্টারনেট থাকে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটা তরঙ্গ আমরা সবসময় ঘুরে আসছি, সেটা হচ্ছে রেডিও। ঠিক আছে, তার হ্যাঁ থ্রুতে গান, ঠিক আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা, ভালো একটা কনসেপ্টের মধ্যে ঢোকা, মানুষ একটু উদ্বুদ্ধ হয়ে পড়ে যায় সেটার আচ্ছা। মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে কাজটা করছো, তো হ্যাঁ। সেটা কে বলবে? সকালবেলা তেল কিনেছিস? এরকম বলতে নেই। কত টাকা? কত টাকা লিটার যাচ্ছে এখন? না আমি খুব ভালো ছেলে। না যাক, এরকম ওকে বলতে আর না, জ্বালাবো বাবা না, মা রাগ করবে কিন্তু। ওকে আর জ্বালাবো না। বল বল, ঠিক আছে, জানতে চাস? এমনি আমি নার্ভাস, তার মধ্যে আমাকে এরকম ধরনের কথাবার্তা না না বলছে। বল বল। আমার শুনলে কিরকম বলবে বলুন তো বিষয়টা। যা ঠিক আছে, আর সৌভিক বলে কথা বলতেই পারে, ওর কিছু একটা করার আলাদা নেই, ক্ষমতা আমার আছে। রক্তে আছে এটা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটা কথা, তাহলে প্রথম একটা প্রশ্ন করে নিই, মানে হালকা করেই করি, কারণ ওটাও ভারী করে দেবে। এই যে যাত্রা, হুম মানে রেডিও জকি হিসাবে যাত্রা, হুম এই মানে যাত্রাটা শুরু কবে থেকে হলো, তোমার আগ্রহটা কবে জন্মালো, মনে হলো আমি এই প্রফেশনের মধ্যে দিয়ে যাবো? দেখ, এই প্রশ্নটা খুব কমন। হ্যাঁ। প্রত্যেক রেডিও জকিকে, যারা কথা বলতে ভালোবাসে, রেডিওতে কথা বলে, তারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছে কখনো না কখনো। বাজারে দু রকমের উত্তর ঘুরে বেড়ায়। এক, আমি ছোটবেলা থেকেই ভেবেছিলাম আমি রেডিও জকি হব। আর দুই, আমি কখনো ভাবিনি রেডিওর সঙ্গে আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছে। আমি এই দুটোর মধ্যে কোনো উত্তরই দেবো না, আমি একটি মধ্যবর্তী উত্তর দেবো। কারণ ছোটবেলা থেকে রেডিও শুনেছি, বাড়িতে রেডিও ছিল, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তখনও কালার টিভি আসেনি। সো রেডিও শুনে বড় হওয়া, রেডিওতে গান শুনতাম, অনুষ্ঠান শুনতাম। রেডিওর প্রতি আগ্রহ, রেডিও জকি হিসেবে নিজেকে দেখা বা ভাবা, এটা শুরু হয়, আমি যদি বলি, আমার প্রথম প্রেমের পর থেকে। মানে আমার প্রথম, বেশ ইন্টারেস্টিং একটা হ্যাঁ বিষয়, আমি তো আসবো এই জায়গায়। হ্যাঁ, আমার তৎকালীন বর্তমানে যিনি আমার প্রাক্তন, তো তিনি আমাকে আমাকে বলেন যে আহ, আচ্ছা তুই তো রেডিও জকি হতে পারিস, তুই বেশ ভালো মানে তুই বলিস ভালো, তোর কথা ভালো, তোর গলা ভালো, তুই ট্রাই কর না। আমি তখন আমার মাথায় আমার স্ট্রাইক করে যে রেডিও জকি, হ্যাঁ আমি তো কোনোদিন ভেবে দেখিনি, রেডিও তো শুনি, ঠিক ঠিক ঠিক, ট্রাই করি তো। এবার ওকে ইমপ্রেস করার জন্য আমি রেডিও জকি হতে চেষ্টা শুরু করি। মানে ইন্সপিরেশনটা ওখান থেকে, ইন্সপিরেশনটা ওখান থেকে, বা বলা ভালো ঠেলে আমাকে পাঠানো একটা হয়েছে। একটা উদ্যোগ আচ্ছা। নিয়েছিল যে তুই কর, তুই শুরু কর। এবার এখানে একটা প্রশ্ন আসে, অনেকে জিজ্ঞেস করে আমায় যে দাদা রেডিও জকি আমি হতে চাই, কিভাবে হব না হব।
এবার রেডিও জকি তুমি হও বা ভয়েস ওভার আর্টিস্ট হও, তোমার ভয়েস মডিউলেশন যে বিষয়টা আর কি, ভয়েস মডিউলেশন জিনিসটা শিখতে হবে। আচ্ছা, এটা শেখার সব থেকে মানে বিনামূল্যে শেখা যায় প্রেম করলে। বাহ, এবং বর্তমান যুগের প্রেম নয় কিন্তু বাবা মাকে জানিয়ে দিলাম বাড়িতে সবাই জানে এরকম প্রেম নয়, বাবা মাকে লুকিয়ে প্রেম করতে হবে। রাত্রেবেলা লেপের তলায় ফোনে চুপি চুপি কথা বলতে হবে, তাহলে গলার বেস বাড়ে। ফোনে ঝগড়া করতে হবে ছাদে গিয়ে, তবে আপ বাড়ে। আমি এইভাবে ভয়েস মডুলেশন শিখেছি লাইফে। ধীরে 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 তারপর যখন এলাম প্রথাগত টুকটাক শিক্ষা নিলাম, তো সেইভাবে। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বল। যারা ব্যাচেলার তাদের জন্য তো ঠিক আছে, হুম লেপের তলায় কথা বলবে, হুম ছাদে গিয়ে কথা বললে ভয়েসটা আপ হয়ে যাবে। তুই বলিস লেপের তলায় কিন্তু কথা? না, এটা তো সমস্যা, আমার বিয়ে হয়ে গেছে। এই রে, এখানেই প্রশ্নটা আমার ছিল স্যাড লাইফ। যে যাকগে, না বল। ঠিক আছে, ওটা হ্যাঁ, আলাদা বিষয় একটা। হ্যাঁ। কিন্তু যেহেতু যারা বিয়ে হয়ে গেছে হুম। তারা যদি ভাবে যে আমি কথা বলাটা খুব ভালো করে শিখবো হ্যাঁ। বা এরকম প্রফেশনে, হ্যাঁ। তাদের জন্যই কোনো টিপস আছে? তাদের টিপস বলতে দেখ, এখন প্রচুর ইনস্টিটিউশন আছে যেখানে কথা বলা শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, তারপর তারা থিয়েটার করতে পারে। এই সমস্ত জায়গায় তুমি কথা কিভাবে বলবে, গুছিয়ে কথা বলা একটা আর্ট, তো এটা অনেকের থাকে না, অনেকে শেখে, সেখানে গিয়ে শিখতে পারে। এবার যদি পয়সা কড়ি একেবারেই না থাকে, বাড়িতে জোরে জোরে নিউজ পেপার পড়া, বই পড়া, উপন্যাস পড়া, গল্প পড়া ইত্যাদিভাবে প্র্যাকটিস করতে পারে। এইভাবে বেসিকটা শুরু করতে পারে, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে। না, এটা খুবই ভালো কথা। এটা আমাদের জন্য খুব সুবিধাজনক একটা বিষয়, যেহেতু হুম। আমরা একটা অন্য লাইফ লিড করছি এখন। হুম। ঠিক আছে, আমার পরিচিত এক বন্ধু আছে, সে এখনো সেই লাইফটাতে যায়নি, তো আমরা তাকে অ্যাডভাইস করি, কিন্তু সে এখন সেই লাইফটাতে সে এখন পর্যন্ত মানে ওইটা তো যেতে চায় না, আবার এইটা তো আসতে চায় না। আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে একটু ওকে একটা টিপসটা দেবো, হ্যাঁ, ভালো নিশ্চয়ই। লাগবে টিপসটা, ও যদি গ্রহণ করে ভালো লাগবে। টিপসটা দিবি কেন, ভিডিওটা পাঠিয়ে দিবি, হ্যাঁ, ভিডিও তো অবশ্যই পাঠাবো তাকে। প্রমোশন করলাম। হ্যাঁ, এবার যেটা বিষয় জানবার, যে আমি একটু তোমার ছোটবেলায় ফিরে যাবো। আচ্ছা। ছোটবেলায় ফিরে যাবো বলতে, যে দেখো তুমি আজ রেডিও জকিতে আছো, ভয়েস ওভার নিয়ে কাজ করছো, মানে আর 5টা মানুষকে আনন্দ দিচ্ছ, পরিষ্কার কথা বলতে গেলে যেটা, যে তারা তোমার ভয়েস শুনে, তোমার কথাবার্তা শুনে, যে যেরকম সিচুয়েশন হোক না কেন আনন্দ ফিল করছে, নিজেকে মোটিভেট করতে পারছে। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা হয় না যে আমি ছোটোর থেকে একটা ফেমাস বন্ধুদের মাঝখানে, একটা বন্ধুদের গ্রুপের মধ্যে এর একটা বিষয় থাকে, এই বিষয়টা যদি বলো, ছোটবেলাটা কি তোমার এরকম কোনো ব্যাপার ছিল? শুনলে আশ্চর্য হবি যে ছোটবেলায় আমি অত বিখ্যাত ছিলাম না। স্কুলে বল, কলেজে বল, হ্যাঁ কলেজে পড়াকালীন আমি টুকটাক কাজ করতাম, তখন শুরু করে দিয়েছি। কিন্তু স্কুলে পড়াকালীন আমি না আবৃত্তি শিখেছি প্রথাগতভাবে, এটা সবাইকে বলতে চাই, আমি আবৃত্তি শিখিনি। আমি কথা বলার যে প্রথাগত শিক্ষা, সেটা বড় হওয়ার পর, আমার কর্মজীবন শুরু হওয়ার পর আমি শিখেছি, তাও আমার কর্মসংস্থান থেকে, আমার কর্মস্থল থেকে। এইবার ঘটনাটা হচ্ছে, ছোটবেলায় আমাদের একটা ছোট বন্ধুদের গ্রুপ ছিল, যেখানে আমরা সব একসাথে ব্যাক বেঞ্চে বসতাম, ব্যাক বেঞ্চেদের মধ্যেই আমি পড়ি। তো সেখানেই আমরা সব একসাথে 5 জন বসতাম গুতোগুতি করে, সেখানেই আড্ডা মারা, সেখানে খিল্লি করা, ইয়ার্কি মারা। কিন্তু স্কুলের যে পপুলার ফেস, একদম যে আসলে পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায়, সবাই যায় ভাই 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 এসছে, ভাই এসছে, ভাই এসছে, এরকম ছেলে আমি নই। আমি কাকতালীয়ভাবে, ওই যে তোকে বললাম যে আমার প্রাক্তন প্রেমিকা, সে আমায় বলেছিল যে তুই করতে পারিস, তুই ট্রাই করতে পারিস, সেখান থেকে আমার চেষ্টাটা শুরু। এবং তারপর আমি তোকে যদি বলি, আমি মঞ্চে মানে রেডিও জকি হব, এই ব্যাপারটা তখনও ভাবিনি। ছোটবেলায় মঞ্চে উঠে পারফর্ম করেছি মাত্র একবার, তাও হ্যাঁ, তাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা আমি পাঠ করেছিলাম 6 লাইন, তারপর ভুলে গেছি। ভুলে গেছো? আমাকে বলছে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে এই প্রশ্নটা আসতেই পারে, মানে প্রশ্নটাতে আমার একটা জিজ্ঞাসা কথাবার্তা শুনে আমার যেটা মনে হলো, যে যেহেতু প্রেমিকার বিষয়টা এলো, প্রেমিকা বুঝতে পেরেছে যে তোমার মধ্যে এই বিষয়টা আছে, যে তুমি এই প্রফেশনটাতে গেলে তুমি জীবনে আরো অনেক এগোতে পারবে, অনেক ভাস্ট হতে পারবে বিষয়টা। অবভিয়াসলি ওইটা তোমার মধ্যে ভিতরে ভিতরে কোনো একটা ব্যাপার তো ছিলই। হ্যাঁ, যে মানে কথা তুমি ভালো বলতে পারো, সে তো বুঝতে পেরেছে। ভালো খারাপ বলবো না, আমি এতটুকু বলতে পারি আমি ছোটবেলা থেকে বাচাল ছিলাম, আচ্ছা, বড্ড বকতাম। হ্যাঁ, সেখান থেকে কথার জন্ম কিন্তু হয়েছে, মানে কথা বেশি বলতে বলেই কথার সেন্সটা মাথায় এসছে। এটা একটা বড় পাওয়া। সেটা বলো, তুমি বলে ছোটবেলায় আমি মানে ব্যাক বেঞ্চার ছিলাম, যাই ছিলাম, কিন্তু এইটা মানে আগে বললে ভালো হতো, ওই আর কি বাচাল ছিলাম, এছাড়া কিছু না। যাই হোক,
ঠিক আছে, ভালো কথা, বাচাল ছিলে, বাট এখন এই বাচালটাকে তুমি একটা প্রফেশন হিসেবে নিয়েছো, হুম। আর সেটা আর 5টা মানুষ মানে আকৃষ্ট হচ্ছে, তারা তাদের ভালো লাগছে, এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমি লাকি, সৌভাগ্যবান, যে আমি হুম। আমার আহ, যে যে কাজটা করতে আমি ভালোবাসি তুমি সেই কাজটা সেই করছো, কাজটাই আমি করছি। অবভিয়াসলি তার মধ্যে তুমি ডেডিকেটেড আছো, তার জন্য হ্যাঁ, তুমি করতে পারছো। ডেডিকেশন ছাড়া কোনো কাজ কোনো হয় কাজ না, হয় কোনো না, একদমই। মানে যে কোনো, শুধুমাত্র আমি রেডিওর কথা বলবো না, যে কোনো কাজ তুই একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ডেডিকেশন তোর দরকার, তুই একদম, তবেই ভালো কাজ করতে পারবি। একদম। আচ্ছা, একটা বিষয়, আমরা আজ বর্তমান যে সমাজের মধ্যে দাঁড়িয়ে আছি, হুম। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, হুম 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 রেডিও জকি, রেডিও বা বেতার, যেটা আমরা ছোটোর থেকে জেনে এসেছি, ঠিক আছে, তো এই জোনটা আর ডিজিটাল প্ল্যাটফর্ম, এই জোনটা, দুটো জোন পুরোপুরি আলাদা। হুম। বর্তমানে এই দুটো জোনকে একসঙ্গে তাল মিলিয়ে এর মধ্যে কি ভারসাম্য যে রাখা উচিত বা কিভাবে চলছে, সেই বিষয়টা তোমার কাছে কতটা তাৎপর্যপূর্ণ? দেখ, ভারসাম্য রাখা অবশ্যই উচিত বলে আমি মনে করি, কারণ বর্তমানে ডিজিটাল মিডিয়া, এই মিডিয়াটা এতটা গ্রো করছে, এবং এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা শুরু করে দিয়েছে ভারসাম্য রাখা, তারা খুব ভালো কাজ করেছে, আমি তাদের মধ্যে একজন। আর যারা শুরু করেনি, তাদেরকে বলবো যে তারা যেন ইতিমধ্যে যতটা তাড়াতাড়ি পারবে শুরু করে দিক। কেন? তার কারণ একটা কথা এখন অনেকেই বলে, রেডিও শুধুমাত্র শোনা যায় না, বর্তমানে রেডিও দেখাও যায়। তার কারণ রেডিও জকি হিসেবে আমাদের বর্তমানে কর্তব্য নিজেকে ডিজিটাল মিডিয়াতে দেখানো মানুষকে। কারণ এখন শুধুমাত্র মানুষ শুনতে চায় না, শুনে সেখানে আটকে থাকা, এই যে টাইম স্প্যান, মানুষে আটকে রয়েছে, যে একজন একটা কথা বলছে এবং আমি সেটাই ঘন্টার পর ঘন্টা শুনে যাচ্ছি, ছোটবেলা থেকে আমরা যা শুনে বড় হয়েছি, সেটা বর্তমানে একটু কমে গেছে, মানুষের ধৈর্য কমে গেছে। তার কারণ অনেক রয়েছে, তার কারণ সব থেকে বড় কারণ আমি যেটা মনে করি সেটা হলো ডিজিটাল মিডিয়া। যার ফলে আমাদের উচিত যে রেডিওকে পুরোটা না হলেও কিঞ্চিত ডিজিটাল মাধ্যমে নিয়ে যাওয়া। এবার কিভাবে? হ্যাঁ, অনেক মানুষ কি করে, যারা রেডিওতে কাজ করে, তারা ফেসবুক লাইভ করে, নিজের যে অডিয়েন্স তাদের সাথে আড্ডা দেয় ফেসবুক লাইভে, সেটা একটা প্রসেস, সেটা একটা মেথড বলা যেতে পারে। আমরাও কি করি, আমরাও কিন্তু ফেসবুক লাইভ করি, আমি যেখানে কাজ করি বর্তমানে 91.9 ফ্রেন্ডস এফএমে, সেখানে আমরা ফেসবুক লাইভ করি। তার পাশাপাশি বর্তমানে রেডিও জকিরা এমন একটা কাজ করছে যে কাজটা আগে করতো না, সেটা হলো ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। আচ্ছা। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, তুই যদি দেখিস, এমন কোনো রেডিও জকি নেই, সেটা শুধুমাত্র কলকাতার কথা বলছি না, তুই যে কোনো স্টেটে চলে যা, তারা প্রত্যেকে নিজেদের একটা ডিজিটাল প্রেজেন্স তারা বর্তমান রাখছে, যে কোনো মিডিয়ামে। ইনস্টা হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, লিঙ্কডইন হতে পারে, সমস্ত মানে জায়গায়। একটু যদি আমি এটাকে অন্যভাবে বলি, ক্যারিয়ারটাকে ঠিক মানে নতুন পদ্ধতিতে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি মানে তোকে আরো সহজ করে যদি আমি বলি ব্যাপারটা, আমরা তো স্মার্টফোন ইউজ করি, এবার অনেকে iOS ইউজ করে, অনেকে অ্যান্ড্রয়েড ইউজ করে, প্রত্যেক অ্যাপ্লিকেশনের আপডেট আসে, আচ্ছা, আমরা তো আপডেট করছি আমরা। সো নিজেদের বা নিজের যে কাজটা নিয়ে আমরা থাকছি, সেই প্রফেশনটাকে কেন আমরা আপডেট করব না? এটা একটা আপডেটের পার্ট, আর কিচ্ছু না। এটা কিন্তু বিশাল কোনো পরিবর্তন হিসেবে আমি দেখি না। দেখে আপেক্ষিকভাবে মনে হতে পারে যে আরে বাবা বিশাল চেঞ্জ হয়ে গেল। না, রেডিও জায়গাতে আছে, ডিজিটাল জায়গাতে আছে, কিন্তু যারা রেডিও শুনছে তারা কিন্তু ডিজিটালও দেখছে। অডিয়েন্স আলাদা নয়, অডিয়েন্স একই আছে। আমরা কি করছি, আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি। তুমি রেডিও শোনো, তুমি ডিজিটালও দেখো, এই ব্রিজ থেকে আসো না। এই ব্রিজে আমরাই তো রয়েছি, যারা রেডিওতে রয়েছি, ডিজিটালে তারাই রয়েছে। এখানে অন্য কাজ করছি, এখানে অন্য কাজ করছি, কিছুটা সামঞ্জস্য হয়তো আছে কাজে, আবার কিছুটা নেই। তো এইভাবেই আর কি চলছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই যে ডিজিটাল বলে যে আপগ্রেডেশন হচ্ছে, আপগ্রেড হয়ে এগিয়ে এলো। এবার যে কোনো কিছু যখন আপগ্রেড হয়ে এগিয়ে যায়, পুরাতন যে জিনিসটা থাকে, ঠিক আছে, সেইটা কি একবারে ছেড়ে চলে আসা হয়ে যায় না? মানে হয়তো সেটা আপগ্রেড তো হচ্ছে, কিন্তু এই একটা হয় না যে আমরা রেডিও শুনছি, সকালবেলা উঠে রেডিওতে একটা খবর শুনছি বা কোনো একটা ভালো গান শুনছি বা কোনো ভালো কোনো কথা শুনছি, ঠিক আছে, তো সেই জায়গাটা কোথাও গিয়ে সেই যে মানুষের মধ্যে নস্টালজিক ব্যাপারটা,
সেই ব্যাপারটা কোথাও গিয়ে একটা মানে নষ্ট হওয়ার পথে বসেছে না? না, নষ্ট হওয়ার পথে বসেনি। হ্যাঁ, আমি এটা স্বীকার করব, আজ থেকে 10-20 বছর আগেও যদি আমি চলে যাই, আমি একটু বেশি পিছিয়ে যাচ্ছি, তখন মানুষে যে পরিমাণে রেডিও শুনতো, বর্তমানে মানুষে সেই পরিমাণে রেডিও শুনছে না। তার অন্যতম কারণ মানুষের হাতে সময় নেই। মানুষ খুব ব্যস্ত এখন। এখন সবাই দৌড়চ্ছে, টাকা পয়সা ইনকাম করতে হবে, কিছু একটা করতে হবে। তাই ঘরে বসে, ভাই আজকে বিকেল 3টে থেকে 4টে একটা দারুণ অনুষ্ঠান আছে রেডিওতে, একটা নাটক হবে, চল বসে বসে শুনি। আমরাও করেছি। কিন্তু বর্তমানের জেনারেশন সেটা শুনতে পাবে না, তারা পারছে না, তার পারছে না। কারণ তাদের হাতে সময়টা নেই। তারা ধৈর্যের কি অভাব করছে? হতে পারে। ধৈর্যের অভাব হতে পারে, এবং আমি বলবো সময় নেই। সময়টা কোথায় পাবে? কারণ রেডিওতে রিপিট ব্রডকাস্ট সব অনুষ্ঠান হয় না, তো হুম। তারা কিভাবে শুনবে? ওই জন্যেই তারা যেন পরে শুনতে পারে, তাদের একটা ফ্রি টাইমে তারা যেন স্ট্রিম করতে পারে ইউটিউবে বা কোনো অডিও প্ল্যাটফর্মে, সেটা যখন রেডিওতে হয়ে যাচ্ছে সেটা আবার ডিজিটালি ওটা সেটা আপলোড করে দেওয়া হচ্ছে, যাতে ওরা এখানে না পেলেও ওখানে ওখানে যাতে পায়। পায়। এইবার ঘটনাটা হচ্ছে, আগে রেডিও প্রোগ্রামের যে সম্প্রচারের যে বিজ্ঞাপন, সেগুলো রেডিওতেই হতো শুধুমাত্র। যে কেন হতো? তার কারণ মানুষের কাছে মিডিয়ামের অভাব ছিল। মিডিয়াম বলতে শুধু টেলিভিশন ছিল এবং রেডিও ছিল, একদম। অথবা ব্রডকাস্টিং এবং টেলিকাস্টিং। হুম। ব্রডকাস্টিং মিডিয়ামে রেডিও পড়ে। এবার বর্তমানে তুই দেখ কতগুলো অপশন, ভাবতো অনেকগুলো, প্রচুর অপশন। প্রচুর অপশন। এইবার মানুষ তো কনফিউজড হয়ে যাবে, এবং কনফিউজডের থেকেও বড় কথা, মানুষের কাছে সহজলভ্য যেটা, মানুষ তো সেখানেই যাবে। সেখানে যাবে, একদমই ঠিক। মানুষ সেটা আগে পাবে, সে মানুষ সেটা আগে চুজ হ্যাঁ। করবে। সারাদিন যে মানুষটা রেডিও শুনতো, সে পুরো জানে যে সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা বা 11টা অবধি কি কি অনুষ্ঠান হবে, কোন কোন সময় হবে, কে কে থাকবে, কি কি বিজ্ঞাপন চলবে, মুখস্থ বলে দিতে পারবে। কিন্তু বর্তমানে তো মানুষের সারাদিন ধরে সেটা শুনছে না। এইবার যে মানুষটা সারাদিন ধরে রেডিও শুনছে না, সে রেডিওর পার্টিকুলার ওই টাইমে ওই বিজ্ঞাপনটা যে যাবে, সে কীভাবে জানবে? তাই রেডিওতে আমি যে একটা কাজ করছি, দুপুর 2টো থেকে 3টে অবধি বা বিকেল 5টা থেকে 6টা অবধি আমি একটা যে কাজ করছি, সেটা জানানোর জন্য, তার বিজ্ঞাপন করার জন্য রেডিওর পাশাপাশি আমাদের ডিজিটাল মিডিয়ামটা ইউজ করতে হচ্ছে। কারণ মানুষে তো ওখানে রয়েছে। হ্যাঁ। মানুষকে যদি আমি একটা পোস্টারের মাধ্যমে জানাতে পারি যে আসো, একটা দারুণ কাজ আছে, এ থাকছে, মানুষও তো ইন্টারেস্টেড হতে পারে। ইন্টারেস্টেড হবে, একদম। তাই এটা রেডিওতে হবে, যাই তো শুনি, অনেকদিন শুনিনি। এইভাবে দুটো মিডিয়ামকে আমরা কানেক্ট করতে হ্যাঁ, পারি। তবে ডিজিটাল মাধ্যমের একটা প্লাস পয়েন্ট তো আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এই যে মানুষের ধৈর্যটা কম। হুম। মানুষ একটু অধৈর্য, বেশি সময় আছে তো বেশি সময় দেখবো না। হুম। ডিজিটাল মাধ্যমে একটা সুবিধা দেয় পজ করা। হুম, তা তো, পজ এটা খুব ভালো সুবিধা। আমি এতটা অবধি দেখলাম, পজ করে দিলাম, বাকিটা আমি আবার আমার সময় নিয়ে দেখবো। হুম। যেটা হয়তো রেডিওতে সেই জায়গাটা নেই, কোনোদিনই ছিল না, কোনোদিন ছিল না। বর্তমানেও নেই। হ্যাঁ, নেই। এই একটা বিষয় মানে কাজ করে। আচ্ছা, আমি একটু এখান থেকে ভিন্ন আরেকটা পথে যাব, বিষয়টা যাব। আমি একটু খুব আগ্রহী এইটা জানার জন্য, 91.9 ফ্রেন্ডস এফএম এ আর যে সৌভিক, তার ইন্ট্রোডাকশনটা কিভাবে দেয়, সেই বিষয়টা আমাদের মানে দর্শকদের জন্য তুমি যদি একটুখানি তাদের শোনো। এই আমার বিষয়টা। ইন্ট্রোডাকশন আমি কিভাবে দিই? হ্যাঁ, মানে ইন্ট্রোডাকশন বা তুমি কিভাবে তোমার, হ্যাঁ, মানে বেসিক্যালি বক্তব্যটা এটাই, তুমি কিভাবে তোমার অ্যাপ্রোচটা রাখো ওখানে, তোমার কাজ শুরু করার সময় অ্যাপ্রোচটা তুমি যেটা রাখো সেটা যদি একটুখানি শোনো। কাজ শুরু করার সময় আমার অ্যাপ্রোচ এটাই থাকে যে, ও আচ্ছা আবার শুরু করে দিয়েছো রেডিওটা, শুনবে আমাকে, কাজ নেই বাড়িতে, আচ্ছা বুঝতে পেরেছি, জীবনে কাজ না থাকলে কি করবে, আমিও বেকার তুমিও বেকার, চলো আড্ডা দিই, এটাই আমার অ্যাপ্রোচ থাকে। এবং আমাকে যারা শোনে, আমি তাদের খুব ভালো করে চিনি, কারণ তারা প্রত্যেক দিন সোম থেকে শনি আমি অনুষ্ঠান করি, আমি এবং আমার আরেকজন যে একসাথে করি, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা হোয়াটসঅ্যাপ করে তারা প্রত্যেকেই আমাদের এজের মধ্যেই পড়ে, কাছাকাছি টিনেজার্স, এবং বলা যেতে পারে তারা চাকরি খুঁজছে, এরকম বয়স আর কি, 25, 26, 23। তারা আমাকে এবং আমার যিনি যে আমাদের দাদা দিদি মনে করে, আমাদের সঙ্গে আড্ডা দিতে আসে। তাদের কাছে আমাদের অ্যাপ্রোচটা, তো বলো কি খবর, কেমন আছো, না কি ভাই কি করছিস, আরে প্রেম করে লাইফটা গেল পুরো, কোথায় গেল আর বললাম না। আমাদের অ্যাপ্রোচটা এটা থাকে। প্রেম করে লাইফটা গেল বলবে না, কিন্তু প্লাস পয়েন্ট তুমি সবার আগে বলেছো, যে এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, যেটা তুমি নিজে সে প্লাস পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, ওটা একজনকে স্বীকৃতি দেওয়া, কিন্তু তাকে আর মার খাওয়াচ্ছি না। তুমি বলেছো সেটা নেগেটিভ কিন্তু শুনবো না, আমাদের দর্শকও শুনবে না সেই বিষয়ে। ঠিক আছে, এবার ধরছে, দেখেছো কাজই ধরা ছাড়া জীবনে আছে কি? কি ধরা? কথা অবভিয়াসলি কথা, সেটা ক্লিয়ার করে দে। এই কি ক্লিয়ার করে তো বললাম, কথা, অন্য কিছু কেউ ধরবে না, অবভিয়াসলি ধরবে না। আমরা
কথা বলতে তোকে বসেছি। চেনে সবাই। জোকস আপার্ট, একটু জল খাবো আমি এখানে। আমিও জল খাই, তুই হ্যাঁ, বলছিস একটু জল যখন। খেয়ে নি। আচ্ছা, হলো গলা ফলা ভিজিয়ে নিলাম, কোনো হুম, অসুবিধা নেই। হুম, এবার আসি ব্যাক টু টপিকে, হুম। যে আবার আমি ভুলে যাচ্ছি আমি কি কথা বলবো। আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না এরকম জিনিসটা। স্ক্রিপ্ট দেখে নে। না, স্ক্রিপ্ট দেবো না, স্ক্রিপ্ট করিনি, এমনি মাথা দিয়ে আসছে যা আছে তাই বলছি। ট্যালেন্টেড ঠিক আছে? মানুষ। একটুখানি চেষ্টা করছি, চেষ্টাটা একটু এগিয়ে আসলে ভালো হয় না? আমি এগিয়ে আসবো? না না, চেষ্টাটা। আচ্ছা আচ্ছা, বল তোমার নাম চেষ্টা নেই সরি। বল। হ্যাঁ ঠিক। তাহলে বাহ। তোমার তো সৌভিক। হ্যাঁ, আমি একদম। নিজে ভুলে যাচ্ছিলাম, এখন তুমি আমাকে মনে করাচ্ছ। যাই হোক, হ্যাঁ, এবার একটু বিষয়টা যেটা জানানো হচ্ছে, এই যে ক্যারিয়ারিস্টিক বিষয়টা, হুম রেডিও জকি যে ক্যারিয়ার, তুমি বললে যে আমরা আপগ্রেডেশনে আছি, মানে আমরা এখান থেকে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে এক জায়গায় করলাম, একটা মাধ্যম হিসাবে তৈরি করলাম, দুটোকেই একসঙ্গে তাল মিলিয়ে মানে চলতে হচ্ছে বা চলছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রেডিও, মানে রেডিওর যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা সম্পর্কে একটু জানতে চাইবো। মানে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এই পাথটা, মানে এই রেডিও থেকে ডিজিটাল, এই যে পাথটা মানে তোমরা যে এগিয়ে যাচ্ছ, আপগ্রেড করছো, এইটার জন্য কি কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? দেখ, সেটার এক জন্য। কথায় যদি বলি, রেডিওকে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। যদি কেউ বলে যে করতে হচ্ছে না, একেবারে একদম স্মুথ চলছে, ভুল কথা। যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জটাই ফেস করতে হচ্ছে রেডিওকে, যে চ্যালেঞ্জটা একসময় ফেস করতে হয়েছিল সিঙ্গেল স্ক্রিনকে। ওটিটি আসার পর সিঙ্গেল স্ক্রিন প্রায় উঠে গেছে, কিন্তু একদম। রেডিও ওঠেনি। রেডিও ওঠেনি তার কারণ রেডিও নিজেকে আপগ্রেড করতে পেরেছে। সিঙ্গেল স্ক্রিনও এক কথায় বলবো বেশ কিছু ট্রাই নিয়েছিল, চেষ্টা করেছিল। তারপর মাল্টিপ্লেক্স এসেছে, মাল্টিপ্লেক্সে এখনও, তবে আমি বলবো মাল্টিপ্লেক্সেরও কিন্তু দিন খুব খারাপ, কারণ মানুষে সহজে ওটিটি পেয়ে গেছে। হ্যাঁ, যা রিলিজ করছে সিনেমা, ওটিটিতে 1 মাস পরে দেখতে পাচ্ছে, যাচ্ছে না মানুষের, সবথেকে বড় কথা ফলমুখো হচ্ছে না। প্লে এন্ড পজ। প্লে অ্যান্ড পজ। সবথেকে বড় কথা প্লে পজ। তাই চ্যালেঞ্জ আসবে, সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ আসে, রেডিওর ক্ষেত্রেও চ্যালেঞ্জ আসে, কিন্তু এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা নিজেকে মানিয়ে নেওয়া জগতের সঙ্গে, সেটাই আমাদের কাজ, এগিয়ে সেটাই চলতে রেডিওর হবে। কাজ। এগিয়ে চলতে হবে, থেমে থাকলে তো হবে না। আমরা সিঙ্গেল স্ক্রিন হতে পারবো না। একদম। সিঙ্গেল স্ক্রিনের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমরা যেখানে বসে ইনফ্যাক্ট কথা বলছি, লিলুয়ায় 2টো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, নাম নিলাম না, হ্যাঁ, বাট হ্যাঁ, খারাপ লাগা আছে, কারণ আমরা সেখানে বহু সিনেমা সিনেমা দেখেছি, দেখেছি আমরা। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছি, অনেক কলেজ স্মৃতি লাইফটার জড়িয়ে, অনেক অনেক সময় আমরা কাটিয়েছি। কলেজ কম, সিনেমা দেখে কাটিয়েছি। সিনেমা দেখা বেশি। এই বিষয়টা গিয়ে হ্যাঁ। কেটেছে যে আজকে এই মুভি দেখতে গেল, হলো চল একটু দেখে আসি। একদম কিন্তু আজকে আর সেই দিনটা কিন্তু বর্তমান জেনারেশন কিন্তু সেই দিনটা কিন্তু পাবে না। পাবে যে না। জিনিসটা আমরা হয়তো আমরা লাকি হুম। যে আমরা ওই দিনটাকে কাটিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, ইভেন বর্তমানে সবথেকে হ্যাঁ, মানে বল কি হ্যাঁ, বলছিস? সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আমরা মোবাইল বা ওটিটি বলো বা যে কোনো মাধ্যমে, যে মোবাইলের মাধ্যমে আমরা যে ঘুরে চলছি বা পাচ্ছি, এতে আমাদের কোথাও যে আমরা যে চাইল্ডহুডটা কাটিয়ে এসেছি, বর্তমান কিন্তু বাচ্চারা সেই জিনিসটা সে উপভোগটা করতেই পারছে না। কিভাবে পারবে বল? আমাদের সময় সিনেমা টিকিটের দাম কত ছিল, আর বর্তমানে কত দাম বলতো? যাদের বাবা মার পয়সা আছে, যারা বড় কলেজে পড়ছে, তারা পারবে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে, একটা পপকর্নের বাকেট কিনে খেতে খেতে এনজয় করতে। সবাই পারবে না, মধ্যবিত্ত পরিবারে পারে না। না, এইবার আমরা যদি চ্যালেঞ্জের কথায় আসি, রেডিও চ্যালেঞ্জ ফেস করছে, এবং সবথেকে প্লাস পয়েন্ট যেটা এইখানেই আসে, নিজেকে আপডেট করার ব্যাপারটা। রেডিও নিজেকে আপডেট করতে চাইছে, বেশ কিছুটা পেরেওছে, তাই জন্য রেডিও এখনও টিকে আছে। আর ভবিষ্যতেও রেডিওর আরও আপগ্রেডেশন আসবে, এবং আরও ভালোভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারবে রেডিও, এটা আমি বিশ্বাস করি। তার কারণ আমার মতন বিশ্বাস আরও বহু রেডিও জকির মধ্যে আছে। নাহলে যদি সত্যি রেডিও মৃত হয়ে যেত, তাহলে রেডিও জকিরা থাকতো না। এখনো প্রচুর রেডিও জকি রেডিওতে প্রত্যেক দিন শো করে, প্রত্যেক দিন আসে, হাই হ্যালো করে, মানুষে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে। কেন করছে? ইনফ্যাক্ট আমি তোকে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। ওয়ার্ল্ড মিউজিক ডে এর দিন আমাদের স্টেশনে বলা হয়েছিল যে আজকে তুমি কি শুনতে চাও বলো, তোমাদের যা শোনার ইচ্ছে, যা গান শুনতে চাইবে, সারাদিন ধরে আমরা সেই গানই শোনাবো। ভাবতে পারবি না, প্রত্যেক দিন গড়ে যত মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, তার 10 গুণ মেসেজ আমরা পেয়েছিলাম সেদিন। লোকে টানা, মানে সারাটা দিন গানের রিকোয়েস্টে ভর্তি হয়ে যাচ্ছে, এই গান চাই, এই গান চাই, এই গান চাই, এই গান চাই, এই গান চাই। মানুষ বসে বসে শুনছে, মানুষকে ডেডিকেট করছে। এইবার রেডিওর মজা এখানেই। রেডিও কিন্তু 1-to-1 ইন্টারাকশনের একটা জায়গা।
রেডিও তুই ফেসবুকে যেমন প্লে পজ করে হ্যাঁ শুধুমাত্র এইটা কিন্তু এগিয়ে যেতে আবার পারি, digital marketing এটা নেই। ডিজিটালে পাবি না। না নেই। রেডিওকে তুই রেডিওর সঙ্গে যখন কথা বলছিস, রেডিও তোর সঙ্গে কথা বলছে। আমি এটা উল্টো ভাবে বলতে পারি, রেডিও যখন তোর সঙ্গে কথা বলছে, তোর কাছেও একটা অপশন আছে, রেডিওর সঙ্গে আমি কথা বলতে পারবো। তুই ফেসবুকের সাথে কথা বলতে পারবি না, তুই ইউটিউবের সাথে কথা বলতে পারবি না, শুধু দেখতে পারবো, রেডিওর মজা ইন্টারাকশন এখানে। হবে না। এবং রেডিওর যেই এক্সক্লুসিভিটিটা, এটা একমাত্র রেডিওর কাছেই এখনো পর্যন্ত আছে। জানি না ভবিষ্যতে কি হবে, আর কেউ নিয়ে আসবে কিনা, বাট হ্যাঁ এখনো পর্যন্ত রেডিওকে ইউনিক বাকি মিডিয়ামের থেকে এই একমাত্র এই পয়েন্টটাই করে যে রেডিও 1-to-1 কমিউনিকেশনের একটা জায়গা। কাউকে গান ডেডিকেট করা, কাউকে গান ডেডিকেট করা, কাউকে কিছু মেসেজ দেওয়া, আমার এটা শুনতে ইচ্ছে করছে আমি শুনবো। হ্যাঁ অনেকেই বলতে পারে ইউটিউব তো আছে বা অন্যান্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে গিয়ে শুনে নেবো। শোনো না, যারা শুনতে চাইছে তারা শুনছে। রেডিওর আমেজ যারা রেডিও শোনে তারা জানে। হ্যাঁ কারণ ওখানে ওই বিষয়টা কাজ করে যে আমি কাউকে বলছি যে আমার এটা ইচ্ছে হচ্ছে শুনতে, তুমি যদি এটা প্লে করো, আমাকে নিজে থেকে প্লে করতে হচ্ছে না ওটা। এবং রেডিওতে আরেকটা জিনিস কাজ করে, রেডিওতে আমি অন্যান্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমি নিজের প্লেলিস্ট তৈরি করে নিতে পারি। আমি জানি এরপর এই গানটা বাজবে, এরপর এই গানটা বাজবে। একদম। রেডিওতে সেটা নয়, রেডিওতে আমি জানি না এরপর কি গান বাজবে। আচ্ছা এরপর কি গান বাজবে বলো তো, আর যে তো বলছে এই গানটা কি বাজবে, মানুষে গেস করে। আমরা অনেক সময় গানের নাম বলি না, আমরা আমাদের কথার মাধ্যমে বুঝিয়ে দিই যে এই গানটা আসতে চলেছে, হতে পারে। হ্যাঁ এবার মানুষে গেস করতে শুরু করে দেয়। এই মজাটা অন্য কোনো প্ল্যাটফর্মে তুই পাবি না, নেই, একদমই নেই। মানে হয় না। আচ্ছা একটা বিষয়, এবার এটা তুমি বললে যে ওয়ার্ল্ড মিউজিক ডেতে তুমি বলেছো যে আপনারা মানে দর্শকরা যারা গান শুনতে চায়, যে যে ধরনের গান শুনতে চায়, তার সারাদিন ধরে সেই ধরনের গানই চলবে। সেক্ষেত্রে আমি যদি বলি, তোমার কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট কোন ধরনের গানের জন্য এসেছিল? শুধু আমার কাছে না, সারাদিন ধরে যারা যারা শো করেছে তাদের প্রত্যেকের কাছে 3টে জনারের রিকোয়েস্ট সব থেকে বেশি এসেছিল। প্রথমত 90s, অর্থাৎ কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, সাধনা সরগম, ওনাদের গান, মেলোডি। সেকেন্ড বাংলা ব্যান্ডের গান, এবং থার্ড হিন্দি পপ মিউজিক। এই 3টে জনার মানুষ সব থেকে বেশি শুনতে চাইছে। এবং অদ্ভুতভাবে অপেক্ষাকৃত একটু কম হলেও, খুব কম নয়, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকও মানুষ শুনতে চাইছে। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অর্থাৎ যে ধরনের গান বর্তমানে তৈরি হচ্ছে, যেগুলো রেডিওতে আমরা খুব একটা এখন শুনতে পাই না, ইউটিউবে যারা আত্মপ্রকাশ করছে, গান তৈরি করছে, সেই ধরনের গান। অনেকে বেশ ভালো ভালো গান তৈরি করেছে, পপুলার হয়েছে গানগুলো, সেই ধরনের গানগুলো মানুষও শুনতে চাইছে। অবশ্যই আমাদের কাছে রাইট মানে নেই আর কি সেগুলো প্লে করার, অন এয়ার রেডিওতে বাজানোর রাইট, তাই আমরা বাজাতে পারিনি। কিন্তু মানে আমি বলতে চাই রিকোয়েস্ট এসছে, মানে মানুষ কিন্তু শুনছে। নতুন মিউজিকও যে শুনছে না তা নয়, তবে নতুন মিউজিকের মধ্যেও যে মিউজিকগুলোর মধ্যে পোটেনশিয়াল আছে থেকে যাওয়ার বেশ কিছু বছর পর্যন্ত, সেই ধরনের গান মানুষের শুনছে, যেগুলো অ্যাকচুয়ালি সোলকে কানেক্ট করছে। একদমই তাই। মানে সোলকে কানেক্ট করা বলতে গেলে আমি একটু বলছি, মানুষ খুশি থাকতে ভালোবাসে। হ্যাঁ বিষয়টা ওরকম হতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম সিচুয়েশন থাকে। কিন্তু যেহেতু তুমি প্রথম বললে যে 90s এর গানের একটা রিকোয়েস্ট প্রচন্ড পরিমাণে এসেছিল, প্রচুর। এবার 90s এর গান বলতে আমরা ম্যাক্সিমামরা যেটা বুঝি, ওই সময় স্যাডও বেরিয়েছিল, রোমান্টিক গানও বেরিয়েছিল, কিন্তু আমরা ম্যাক্সিমাম 90s মানেই রোমান্টিক ব্যাপারটাই বুঝি, ভালোবাসা একটা জায়গা বুঝি। মানে মানুষ ভালোবাসতে চায় আর ভালোভাবে থাকতে চায়। 90s মানে ধৈর্য। বর্তমানে তুই গানের ডিউরেশন দেখবি, গান ডিউরেশন 2.5 মিনিট 3 মিনিট, তারও কম। আমি আমার প্লেলিস্টে আমার শোতে বাজিয়েছি 58 সেকেন্ডের গানও আছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। 58 সেকেন্ড মানে 1 মিনিটও নয়। মানুষের ধৈর্য এতটা কমে গেছে। 90s এর গান কি ছিল, একটা মানে বড় ইন্টারলিউড হবে, 5 মিনিট একটা এভারেজ ছিল, শুরু হবে প্রিলিউড দিয়ে, 7 মিনিট একদম প্রিলিউড দিয়ে শুরু হবে, সিঙ্গাররা ঢুকবে, শেষ করবে একটা স্থায়ীটা শেষ করলো, তারপর একটা বড় ইন্টারলিউড, অন্তরা ধরলো, আবার একটা ইন্টারলিউড, আবার একটা অন্তরা ধরলো, আবার ইন্টারলিউড, বড় গান। মানুষের ধৈর্য ধরে শুনতো, মানুষ ভালোবাসতো, ইভেন এখনো মানুষ ভালোবাসে। ডেডিকেটেডলি মানুষের মিউজিকটা করতো, মানুষে গান তৈরি করতো, গানে ডিরেকশন দিত, গান গাইতো, সেই গানের মানে প্রমোশন হতো, আর মানুষে শুনতো। এখন ধৈর্য কমে গেছে। যেমন শ্রোতাদের মধ্যে ধৈর্য কমেছে, তেমন যারা গান তৈরি করে আমার মনে হয় তাদের মধ্যেও ধৈর্য কমেছে। ধৈর্যটা সব দিক থেকেই কাজ করছে, মানে কত তাড়াতাড়ি কোনো কিছু প্রোডাকশন হয়ে যাক। একদম শুরুতে বললাম মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, প্রচুর ব্যস্ত। মানে 1 ঘন্টায় একটা কাজ এখন হবে না, 1 ঘন্টায় 4টে কাজ করতে হবে। একদম, চারটে জিনিস 1 ঘন্টা, সময়টাকে কি করে ইউটিলাইজ করবো, কিন্তু মেকানিক্যাল হয়ে গেছে আমাদের চিন্তা ভাবনা, বিষয়টা ওরকম। যুগের নিয়ম। তৈরি হতে গেলে একটা গান যখন তৈরি হচ্ছে,
যে সেটটা তৈরি হতো, হুম সেই যে সেটটার জন্য যে খাটনিটা ছিল, সেই সেটটা প্রিপেয়ার করতে সময়টা লাগতো, হুম সেই সময়টা এখন আর লাগে না, কারণ এখন টোটালটা মেকানিক্যাল হয়ে গেছে ম্যাক্সিমামটাই। এখন ওইভাবে রেডি করে কেউ গান করছে না। হুম আগে যেমন কেউ গিটার বাজালে পার্টিকুলার গিটারে আলাদা করে টিউন নেওয়া হতো, কেউ সেতার বাজালে আলাদা করে টিউন নেওয়া হতো, হুম। বা কেউ যদি বাঁশুরি বাজায় বা ভায়োলিন বাজায় বা মাউথ অর্গান বাজায়, সেগুলো আলাদা আলাদা করে সেট আপ ছিল। এখন কিন্তু সেই জায়গাটা অনেকটা কমে গেছে। তুই একটা জিনিস দেখ না, মানে আমি যদি 90s এর কথাই বলি, সেখানে বা 90s এরও আগের কথা বলি, যখন আমাদের কিশোর কুমার, মান্না দে ছিলেন, কিশোর কুমার ছিলেন, মোহাম্মদ রফি ছিলেন, সেই সময়কার কথা, সলিল চৌধুরী আমাদের, সেই সময় কিন্তু যারা গান গাইছে, যদি একটা বছরে আমি বলছি কম করে যদি 10টা গান রিলিজ করতো, 10জন সিঙ্গার গাইতো, মানুষের শুনেই 10জনকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতো যে এটা কিশোর কুমার গেয়েছে, এটা মোহাম্মদ রফি গেয়েছে, এটা সলিল চৌধুরীর কম্পোজিশন, উনিই গেয়েছেন, এটা হেমন্ত বাবু গেয়েছে। বর্তমানে তুই হিন্দি বল বাংলা বল, আইডেন্টিফাই করতে পারবি কে গেয়েছে? খুব টাফ। খুব টাফ। সবাই এক ধরনের গান হ্যাঁ, গাইছে, একই ধরনের অ্যাপ্রোচ, একই ধরনের প্যাটার্নটা সুর, একই রকম, একই মিউজিক, একই বিট। আরে একটা বিট তৈরি করেছে, সেই বিটেই 1000টা গান। আরে গান ভাই হচ্ছে। চেঞ্জ করো, হ্যাঁ, একটু অনেক সময়- ড্রামস বাজাও, হ্যাঁ। খালি বিট তৈরি করলে হবে। অনেক সময় এই প্রবলেমটা তৈরি হয়, মানে আমরা গান শুনছি, হুম। গান শোনার সময় যদি ভয়েস টেক্সচারটা অনেক সময় এক থাকে না, তখন বোঝা যায় না কে গাইছে। কে গাইছে সত্যি বোঝা যায় না। এখন খুব কম সিঙ্গার রয়েছে যাদের গলা শুনে তুই এক ঝটকায় বলে দিতে পারবি এটা আচ্ছা এটা সে এর গান। গাইছে। হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে অন্যতম আমাদের জিয়াগঞ্জের গর্ব, বাংলার গর্ব অরিজিৎ সিং। তাকে তুই শুনেই বলে দিতে পারবি এটা অরিজিৎ উনি সিং এর গান। গাইছেন। অথবা আমি যদি আরো একজনের নাম নিই, যার মানে আমার ভীষণ ভালো লাগে তার গান, তিনি খুব কম প্লেব্যাক করেন, তার নাম পাপন। হ্যাঁ, পাপনের গলা শুনেই পাপন। তুই বলে দিতে পারবি এটা পাপনের একদম। গান। মোহমোহকে থাকে। মোহমোহকে থাকে, আরো প্রচুর গান রয়েছে। তারপর তো এনারা কিভাবে গাইছে, ইনফ্যাক্ট এখন বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রিতে হিন্দিতেই বেশি অরিজিৎ সিং অনেকটা আলুর মতো হয়ে গেছে। আলু কেন বললাম? যে কোনো তরকারিতে আলুকে ইউজ করা যায়। অরিজিৎ সিং এর গান সব সিনেমায় থাকে, সব সিনেমা। সব ওয়েব সিরিজে থাকে। এবার তবু এত গান রিলিজ হচ্ছে অরিজিতের, লাল ইশক কিন্তু একবারই হয়েছে। একবারই লাল হয়েছে, ইশকের যে একদম। রিকল ভ্যালু আজ পর্যন্ত রয়ে গেছে। অথবা আমি যদি আরেকটা গান বলি, রিসেন্টলি আমি গানটার নাম ভুলে যাচ্ছি, সিনেমার নাম হচ্ছে গঙ্গুবাই কাঠিয়াবাড়ি। হুম। সেখানে একটা গানটার নাম মুস্কুরাহট। সেই গানটা রিকল ভ্যালু, যারা গান বোঝে তারা কিন্তু জানে যে অরিজিৎ কি দিয়ে গেছে গানটায়, ওটাই অরিজিৎ সিং। কিন্তু হ্যাঁ, মানুষটা সিঙ্গার, মানুষটা নিজে কাজ করছে, ভার্সেটালিটি আছে, যেহেতু ভার্সেটাইল সিঙ্গার তাই সব ধরনের গান গাইছে। সব গানের কিন্তু রিকল ভ্যালু নেই, আর অরিজিতের সব গান আমার ভালো লাগে না, হুম। কিন্তু যেগুলো ভালো লাগে সেগুলো আমি আর বের সেগুলো করতে পারি না, ভোলা যায় না। ভোলা যায় না। সেগুলো কেন? থেকে যায়। তার কারণ উনি নিজেকে সেইভাবে তৈরি করেছেন। একদম। উনি নিজের যে মানে ইউনিক ফ্যাক্টরটা, ওনার একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, উনি বলছেন আমার গলা এটা না, আমি নিজেকে ভেঙেছি, নিজের গলাটাকে ভেঙেছি, নিজেকে এভাবে তৈরি করেছি যুগের সাথে তাল মেলাতে। তো সেটাই আমাদের করতে হবে, যুগের সাথে তাল মেলাতে হবে। কিন্তু সব থেকে বড় শিক্ষা, যুগের সাথে তাল মেলাতে গিয়ে যুগের হাওয়া যেদিকে বইছে আমি পুরোটা নিজেকে সেদিকে বইয়ে দেবো, তা কিন্তু নয়। যুগের সাথে তাল মেলানো মানে নিজের যে নিজের সত্তাটাকে বজায় নিজের রাখা। সত্তাটাকে বজায় রাখতে হবে। নিজের সত্তাটাকে বজায় রেখে বর্তমান মানুষের যেদিকে এগোচ্ছে, মানুষ যা চাইছে শুনতে, সেরকম জিনিস তৈরি করো না। একদম, মানে যেটা বর্তমান নিড সেটাকে তো পূরণ করতেই হবে, করতেই কিন্তু হবে। সেখানে নিজেকে ভুললে হবে না, নিজের মানুষের মতো নিজেকে ভুলে করে যাচ্ছে, নিজের আইডেন্টিটি একটা তৈরি করতে হবে। মানুষের অনুকরণ করছে, অনুসরণ স্মরণ করা করতে- দরকার হ্যাঁ, ভাই। একদম। অনুকরণ করে কিছু হবে না, টিকে অনুকরণ- থাকা যাবে না, না, একদমই নয়। অ্যাকচুয়ালি যারা অনুকরণ করে তাদের মনেও রাখে না, মনেও রাখে না, সত্যি মনেও তাই। রাখে না, কারণ তাকে মনে, যারা অনুকরণ করছে তাকে মনে রাখে, আবার কি, কিন্তু যে করছে তাকে কিন্তু কেউ মনে রাখে তুই না। বলতো আজকে কত বছর হয়ে গেল বলিউডে শানের কোনো গান নেই, হ্যাঁ, তবু শানকে কি মানুষ ভুলেছে? না, কেন ভোলেনি? এই কারণেই ভোলেনি। সোনু নিগমের গান টুকটাক আসছে আবার, কিন্তু কত বছর ছিল না। সোনু নিগমকে কেউ ভুলেছে? না, শ্রেয়া ঘোষালের কোনো অল্টারনেটিভ পেয়েছে এখনো মানুষে? আজ পর্যন্ত শ্রেয়া ঘোষালই রয়ে গেছে। রয়ে গেছে। তার কারণ আছে, তারা নিজের সত্তাটাকে এস্টাবলিশ করেছে, মানুষে সেটা বুঝতে পারছে না। শ্রেয়াকে নকল করলে হবে না, সোনুকে নকল করলে হবে না, নিজের ভেতর থেকে কিছু একটা বের করতে হবে। ঠিক আছে, মানুষ হয়তো ভালোবাসবে না, রিজেক্ট করবে, হোক না, তৈরি করো না কিছু একটা। এবার আমি এটা কেন গান দিয়ে বললাম, কারণ আমি গান আমার খুব প্রিয় একটা বিষয়, আমি গান নিয়ে চর্চা করতে ভালোবাসি। আই এম নট আ সিঙ্গার, বাট আই এম, ভালোবাসো। আমি বলতে পারি আমি ওই মিউজিক এনথুজিয়াস্ট বলতে পারি নিজেকে। আমি গান নিয়ে চর্চা করতে খুব ভালোবাসি, আড্ডা দিতে, আলোচনা করতে, গান গাইতে। তো এই যে চর্চা, আড্ডা, এই যে হুম। বিষয়টা,
সেক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, ইন্টারভিউ তো অনেকগুলো নিয়েছো, হুম। ঠিক আছে, খুব স্পেশাল কিছু ইন্টারভিউর কথা তুমি যদি বলো, কোন ব্যক্তিত্বের সাথে নিয়েছো, হুম। সে ব্যক্তিত্বের সাথে ইন্টারভিউটা কেমন ভাবে গেছে, হুম। তার যে গল্পটা, সেই গল্পগুলো একটু শুনতে চাইবো। গল্পগুলো শুনতে চাইবো মানে গল্পগুলো বলেছি, অনেক আমি কিন্তু একটা শুনবো না, আমি না, না। গল্পগুলো বলেছি আমি। না না, অনেক ইন্টারভিউ নিয়েছি। তার মধ্যে এখনো পর্যন্ত আমার যদি মনে থেকে যায় ইন্টারভিউ নেওয়ার কথা, আমি ফ্রেন্ডস এফএম তখনও জয়েন করিনি। আমি তখন আকাশবাণী কলকাতায় কাজ করি, আকাশবাণীর যুববাণী সেকশনে। সেই সময় একটা আমি সুযোগ পেয়েছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর ইন্টারভিউ নেওয়ার। তো সেই সময় আমি নিয়েছিলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর ইন্টারভিউ। তুই যেমন বলছিস আজকে হাত কাঁপছে, আমার তখন আরও অনেক কিছু কেঁপেছিল, হাত পা আরও অনেক কিছু। তো আমি রবীন্দ্র সদনে গিয়েছিলাম, সেইখানে একটা ঘরে গ্রিন রুমে উনি স্টেজে উঠে পারফর্ম করবেন, তখন ওনার ইন্টারভিউ, ঠিক তার আগে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, একটা বিষয় ছিল সেই বিষয়ের ওপরে। সেই ইন্টারভিউতে আমি বুঝেছিলাম মানুষ অজয় চক্রবর্তীকে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, উনি আমাকে চেনেন না। সেই সময় একজন উপস্থাপক হিসেবেই আমি ওনার কাছে গিয়েছিলাম। এই মুহূর্তে জানি না উনি মনে রেখেছেন কিনা সেই ঘটনাটা আর কি। তবে হ্যাঁ, আমি মানুষ অজয় চক্রবর্তীকে এতটুকু বুঝেছিলাম, উনি ভীষণ কোঅপারেটিভ একজন মানুষ, একটা নতুন ছেলে যাকে কেউ চেনে না, উনিও চেনেন না, শুধু আকাশবাণীর হয়ে সে এসেছে। তাকে কতটুকু সময় আমার দেওয়া দরকার, সে তো একটা বিষয় নিয়ে কথা বলবে, তার তো কিছু প্রশ্ন আছে, তার প্রশ্নগুলোকে এড়িয়ে না গিয়ে সুন্দর করে যতটুকু উত্তর দেওয়া দরকার তিনি ধৈর্য ধরে উত্তর দিয়েছিলেন। এবং ইন্টারভিউ শুরু হওয়ার আগে জিজ্ঞেস করে নিয়েছিলেন আমাকে যে বলো তুমি কী বিষয় নিয়ে কথা বলতে চাও, কী কী বিষয়ে টাচ করবে। এবং ইন্টারভিউ শেষ হওয়ার পর সবথেকে বড় প্রাপ্তি, উনি আমায় জিজ্ঞেস করছেন সেই ঠিকঠাক ছিল তো। আপনি ঠিকঠাক ছিল, আমার উচিত আপনাকে জিজ্ঞেস করা যে আমি ঠিকঠাক করেছি তো, আমি কিছু ভুলভ্রান্তি হয়নি তো আমার। এটা কিন্তু একটা বড় পাওনা। বিশাল বড় পাওনা। উনি ভীষণ ভালো মানুষ, ভীষণ হাম্বল একজন মানুষ, ডাউন টু আর্থ যাকে বলে। তো সত্যি ওনার সান্নিধ্য পেয়ে আমি, ওই ইন্টারভিউ চলেছিল 20 মিনিট মতন, 20 মিনিট আমার কাছে ভীষণ ভীষণ স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। এবং রিসেন্ট যদি কোনো ইন্টারভিউয়ের কথা বলি, তিমির বিশ্বাসের ইন্টারভিউ আমি নিয়েছি। তিমিরদার সাথে ওই ইন্টারভিউতেই আমার প্রথম সেই অর্থে আলাপ, কারণ স্টেজ শো এর আগে তিমিরদার সাথে করেছি, আমি অ্যাঙ্কার, তিমিরদা গান গাইতে আসছেন, সামান্য 1 মিনিটের একটা ইন্টারাকশন, সেই অর্থে চেনা জানা হয়নি। ইন্টারভিউতে একটা রিসেন্ট মুভি টেক্কা, তো টেক্কার মিউজিক টিম হিসেবে তিমিরদা, রণজয় ভট্টাচার্য, ওরা সবাই এসেছিলেন, রাপুর্ণা ছিল সেখানে। তো সেই সময় ওদের 3 জনের ইন্টারভিউ আমি এবং আমার কোজক একসাথে নিয়েছিলাম। সেই সময় তিমিরদার সঙ্গে আমার আলাপ, সেই অর্থে আলাপ। ভীষণ চিল মানুষ, ভীষণ ভালো মানুষ, মজা করতে খুব ভালোবাসে। আমার ইন্টারভিউটা দেখলে বুঝতে পারবি, বেশ কিছু বিষয় ব্যক্তিগত পরিসরেও আমি জিজ্ঞেস করেছিলাম, একদম খোলামেলা উত্তর দিয়েছেন। মানে সেই মানুষটা, আমি এতটুকু বুঝতে পেরেছি যে আমি যার গান শুনে যৎসামান্য ইন্সপিরেশন পেয়েছিলাম, সেই ইন্সপিরেশনটা ভুল ছিল না। মানুষ ভালো, ভালো মানুষ হলেই একজন ভালো শিল্পী হওয়া যায়, এই কথাটা প্রমাণ করেছেন তিমির বিশ্বাস। এই স্মৃতি, এইগুলোই আর কি। যাক, তো তোমার মানে একটু ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাচ্ছে যে তুমি নিজে মানুষটা, তোমার বন্ধুদের সাথে কিরকম, সেইখানে তোমার পরিধিটা কিরকম, বা তুমি কিভাবে মিশতে বা থাকতে ভালোবাসো, সেই নিয়ে কিছু যদি ঘটনা থাকে সেটা শেয়ার করো, সেটা একটুখানি বলো। আমি কর্মক্ষেত্রেও যা, আমি বন্ধুদের পরিসরেও তাই। আমি খুব সহজ, আমি একদম জটিল মানুষ নই। বন্ধুদের কাছে খুব কুল, খুব কাম। ইনফ্যাক্ট লিলুয়া গানবাসীতেও আমার বহু বন্ধু জড়িত, তারা ইনফ্যাক্ট ক্যামেরার ওপারে আছে, কলার টলার তুলছে এখন। তো হ্যাঁ, বন্ধুত্বের পরিসর যদি বলতে হয় আমার, ইনফ্যাক্ট তোকে আমি শুরুতে যেটা বললাম যে প্রথাগত কথা বলার শিক্ষা, যেটা আমার ছিল না, আর বর্তমানেও নেই, এখন আমি শিখছি আর কি বলা যায়। আমার কিন্তু শুরুটা কথা বলা দিয়ে হয়নি, আমার শুরুটা হয়েছে গান দিয়ে। বাহ। আমি ছোটোবেলায় বেশ কয়েকটা বছরের জন্য আমি গান শিখেছিলাম, এবং তারপর বন্ধুবান্ধব সবাই মিলে গানের ব্যান্ড করেছিলাম, অনেক ব্যান্ড করেছি। তার মধ্যে সব থেকে লং লাস্টিং যে ব্যান্ড ছিল, অনেক বছর টিকেছিল যে ব্যান্ডটা, আমরা টিকিয়ে রাখতে পেরেছিলাম, এখন নেই সেই ব্যান্ডটার অস্তিত্ব। সেই ব্যান্ডটার নাম ফারেনহাইট। লিলুয়ার অনেক মানুষজন চিনবে, কারণ আমরা লিলুয়ায় একসময়, লিলুয়া এবং লিলুয়ার বাইরে চুটিয়ে শো করেছি। সেই ফারেনহাইটের স্মৃতি যদি বলতে হয়, ফারেনহাইটের বেশ কিছু মেম্বার এই মুহূর্তে গানবাসীর সঙ্গেও যুক্ত, লিলুয়া গানবাসীর সাথে। তারা গান বাজনা করছে, আমি গান বাজনা থেকে একটু বেরিয়ে গেছি, আমি অন্য ধরনের গান বাজনা করছি। আমি আর গান গাইছি না, আমি গান শোনাচ্ছি। হ্যাঁ, সেই গান বাজনা থেকে আমার শুরু। ফারেনহাইটের অনেক স্মৃতি,
একটা দুটো বলে শেষ করা যায় না। ফারেনহাইটের স্মৃতির মধ্যে যাদের কথা মনে পড়ে, যাদের সঙ্গে এখনো রেগুলারলি আমার যোগাযোগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম লর্ড দীপাঞ্জন দা। আমরা তাকে কাকা বলে ডাকতাম, কারণ দীপাঞ্জন দা একটা বয়স খুব বেশি না হলেও দীপাঞ্জন দা একটা ফাদার ফিগার। আমার সব সময় শাসন করে রাখবে, এটা বলবে না, এটা বলবে না, এরকম ছিল আমাদের ব্যান্ডে। তারপর দেবজ্যোতি রায়, দেবজিৎ চক্রবর্তী, সৃজিত বলে একটি বাচ্চা ছেলে, সে এখন বড় হয়ে গেছে। তারপর দুটো আবির ছিল, একটা আবির গিটার বাজাতো, একটা আবির ঢোল বাজাতো। সেই দুই আবিরই আমার খুব মানে ভালো লাগার জায়গা। এটা দুই আবিরই গান বাজনা নিয়েই পড়াশোনা করছে, একজন গিটার নিয়েই রয়েছে আর একজন তবলা নিয়েই রয়েছে। তারা রবীন্দ্রভারতীতে পড়াশোনা করছে। সো আমার খুব, আমি মানে এনকারেজ করি তাদের যে তোরা থাক গান বাজনা নিয়ে। তো এই আর কি বন্ধু বান্ধবের। এবং হ্যাঁ, এবং ফারেনহাইটের ব্যাপারে আরো দুজনের কথা উল্লেখ করতেই হবে, না করলে আমাকে ধরে তারা কি করবে সেটা আর বললাম না। সেই দুজন হচ্ছেন একজন বিখ্যাত লব্ধবীর সুফল মুখার্জিরাজ চক্রবর্তী এবং আরেকজন নিলয় কর্মকার। ওরে বাবারে, এরা দুজন অন্যতম একনিষ্ঠ মেম্বার অফ ফারেনহাইট। সব থেকে ভালো লাগার যেটা বিষয়, সেই আমরা ফারেনহাইটে থাকাকালীন আমরা বহু জায়গায় শো করতে গেছি লিলুয়ার বাইরে, সে একসাথে করে। আমার একবার মনে আছে আমরা কালনা গেছিলাম ট্রেনে করে, বাপরে সে একটা বিশাল গল্প। সেটা আমি যদি তোকে এখন বলতে বসি পুরো এপিসোড কভার হয়ে যাবে। ঠিক আছে, সে ট্রেনে করে কালনা যাওয়া, সেখানে শো করা, সেই সবাই মিলে কালনায় শো করতে গেছিলাম, খুব মজা হয়েছিল। একটু অন্যরকম ঘটনাও হয়েছিল, আমাদের ঠিক মনোভূত হয়নি আর কি, বাট শো করে আমরা ফিরে এসেছিলাম। ইনফ্যাক্ট আরেকটা ঘটনা ছোট্ট, আমরা দমদমে একটা অনুষ্ঠান পেয়েছিলাম। দমদমের অনুষ্ঠানে আমরা কিভাবে গিয়েছিলাম মানে কোনো গেস করতে পারছি, একটা ব্যান্ড বেশ কিছু 8জন ছেলে মিলে অনুষ্ঠান করতে যাচ্ছে, কিভাবে যেতে পারে? অবশ্যই একটা গাড়ি যদি বুক করো, গাড়ি বুক করে 8জন মিলে আরামসে যাওয়া যায়। কি গাড়ি? সুমো কিছু আমরা কি বুক করেছিলাম জানিস? টেম্পো। হ্যাঁ, ভাসানে যায়, হ্যাঁ, বলো দুর্গা মাই কি জয়, ওই টেম্পো বুক করে যায়। টেম্পো বুক করে চলো 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 করতে করতে আমরা শো করতে গেছিলাম, আবার ফিরেও ছিলাম। তাহলে এটাই বলো ফারেনহাইট। এটাই হচ্ছে আমাদের ফারেনহাইটের বৈশিষ্ট্য। আমরা কি কি করেছি তোকে একদিন আমি পরে অফ ক্যামেরা বলবো। এটা অন ক্যামেরা আসতে পারবে, এটা অন ক্যামেরা আসা যাবে না। বুঝতে পারছি। তাহলে বন্ধু বান্ধব, বলো দুর্গা মায়ের কি জয়, সমস্ত কিছু শুনলাম। অফ ক্যামেরা তো শুনবোই, যে এই ঘটনা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগে বিষয়টা। যদিও আমি লিলুয়া গানবাসীতে জড়িত হয়ে বা লিলুয়া গানবাসী, এই তুমি যে লিলুয়া গানবাসী অনেক সদস্য তোমার বন্ধু, আমিও চিনি সবাইকে, আমরা লিলুয়া গানবাসীতেই আছি। তো অফ ক্যামেরায় তো এটা শুনতেই হবে যে কি কি ঘটনা, কারণ আমিও এখন একটু চাই যে এখানে থাকি এইভাবে, এদের সাথে আমরা নিজেকে বন্ধুত্ব জায়গাটা নিয়ে যেতে। একদম একদম ঠিক আছে। এবার এর থেকে একটু অফ গিয়ে আবার একটু তোমার যদি আমি কাজের পরিসরে চলে আসি, সেই জায়গায় চলে আসি, সেখানে আমি এটা জিজ্ঞেস করতে চাই যে তুমি নিজে ইটসেলফ একজন আরজে, তুমি তোমার আইডল হিসাবে কাকে দেখতে চাও? মানে তুমি যদি মনে করো যে আমি আমার যে জায়গাটা, সেই জায়গাটা আমি ওই জায়গাটা তৈরি করতে চাই বা ওনার মতন করে করতে চাই, সেই আইডল বা তোমার অনুপ্রেরণা, সেই বিষয়ে তুমি আমাদের বলো, কাকে তুমি ভাবো সেই জায়গাটা রাখো? রেডিওর অনুপ্রেরণা? রেডিও, হ্যাঁ। না, অবশ্যই ছোটবেলা থেকে যাকে বা যাদের শুনে আমি বড় হয়েছি, বিশেষত দুজন মানুষ, সেই দুজনকে আমি নিজের আইডল মনে করি। এবং ছোটবেলা থেকে তাদের শো শুনে যেভাবে বড় হওয়া এবং রেডিও জকি হওয়ার ইচ্ছেটা যখন ভেতরে জাগে, তাদেরকে অনুকরণ টু সাম এক্সটেন্ট করা এবং তারপর অনুসরণ করে নিজস্বতা তৈরি করা। দুজন মানুষ, একজন মীর আফসার আলী এবং আরেকজন শেখার, আরজে শেখার। এই দুজনকে আমি বর্তমানেও আইডল মনে করি। হ্যাঁ, এখন তারা কেউই রেডিওর সঙ্গে যুক্ত নেই, এটা আমার দুর্ভাগ্য যে আমার স্কুল বন্ধ হয়ে গেছে, আমি আর স্কুলে ফিরে যেতে পারবো না। তবে হ্যাঁ, তারা যথেষ্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তারা কাজকর্ম করছেন তাদের মতো করে, সেই কাজকর্মগুলো থেকেও ইন্সপিরেশন নিচ্ছি এবং নিজের মতন করে কিছু না কিছু করার চেষ্টা করছি। একদমই। আবার তবে সেক্ষেত্রে একটা বিষয় আমি একটু মিস করে গেছি, সেটা আরেকবার তুলে ধরবো, যে তোমার এই যে কাজের পরিসরে, এই যে তোমার কাছে গানের রিকোয়েস্ট আসছে, তো বলছে যে আমি এই গানটা শুনতে চাই, তো এই বিষয়ে কোনো একটা উল্লেখযোগ্য ঘটনা, খুব বড় মজার একটা ঘটনা তোমার কি ঘটেছে কখনো? আর যদি ঘটে থাকে সেটা কি ঘটেছে, কেমন ভাবে ঘটেছে, মানে এইটা তুমি আমাদের একটু দর্শকদের যদি জানো, আমাদের একটু ভালো লাগবে বিষয়টা। হ্যাঁ, মজার ঘটনা বলতে একদম শুরুর দিকে এরকম হয়েছিল
যে কোনোভাবে গানের একটা গান আমরা যে সফটওয়্যার ইউজ করি, তখন আমি ফ্রেন্ডস এফএম জয়েন করি, আমি আকাশবাণীর কথা বলছি। সেই সময় আকাশবাণীতে যে সফটওয়্যার ইউজ হয়, সেই সফটওয়্যারে গানটি ছিল অন্য নামে, ভেতরে MP3টা অন্য ছিল। আমি অনুষ্ঠানে, এবং অনুষ্ঠান চলছে, দারুণ যাচ্ছে অনুষ্ঠান, ভোরবেলা সকাল 7:10 থেকে 7:30 পর্যন্ত সুপ্রভাত বলে একটি অনুষ্ঠান হতো, এখনো হয় সেটা। তো সেই অনুষ্ঠানটা আমি হোস্ট করছি, সুন্দর যাচ্ছে। কি হয়েছিল, গড়বড় হয়ে গিয়েছিল। আমি যা বলার পর বললাম পরবর্তী গান রূপঙ্কর বাগচির গান প্রিয়তমা, বলে আমি গানটা বাজালাম। গান যেটা বাজলো, লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম। আমি ইমাজিন করলাম আমার ফোনে এক্ষুনি একটা ফোন আসবে আমাদের প্রোগ্রামিং এক্সিকিউটিভ, ঠিক সেকেন্ডের মধ্যে ফোন এসেছে, এটা কি হলো সৌভিক? হ্যালো ম্যাম, একটু ভুল হয়ে গেছে, আমি গান থেকে ফিরে এসে আবার ক্ষমা চাই নেবো। না, কোনো দরকার নেই, যা হয়েছে হয়েছে। তারপর একটু বকাঝকা করলেন, এরকম একটা মুহূর্ত হয়েছিল। আর একটা মুহূর্ত হয়েছে ফ্রেন্ডস এফএমে জয়েন করার পরে, এটা মজার নয়, এটা খুব স্মরণীয় একটা মুহূর্ত। আমি 2020 থেকে রেডিওর সঙ্গে যুক্ত, এখন 2024। 2023-এ আমি ফ্রেন্ডস এফএম জয়েন করি অগস্ট মাসে, 1 আগস্ট, লাস্ট ইয়ারের কথা। তো এরকমই আমি তখন ইভিনিং শো করতাম না, এখন ইভিনিং শো করি। তখন আমি উইকেন্ডে শো করতাম, উইকেন্ড লাইফস্টাইল বলে একটা শো আছে, সেই শোটা প্রত্যেক শনিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি করতাম। হঠাৎ করে আমার কাছে শোতে একদিন ফোন আসে, এই ফোনটা তুলি, একটি মেয়ে, তার নাম আমি নিচ্ছি না, সে আমার শ্রোতা। সে ফোন করে বলে যে আমার খুব ভালো লাগছে, আমি শুনছি, প্রথমবারের মতন শুনছি, খুব ভালো হচ্ছে, এই হ্যান ত্যান। বেশ কিছুক্ষণ আমার সাথে ফোনে আর কি তার কথা চলে, এবং তারপর ফোনটা রেখে দেয়। এবার প্রায় 2 সপ্তাহ পর সেই মেয়েটি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে, সৌভিকদা, তোমার জন্য একটা জিনিস আছে, আমি তোমাকে পাঠাতে চাই, কিভাবে পাঠাবো? আমি বললাম, কিভাবে পাঠাবে বলতে, তুমি আমাদের অফিসের অ্যাড্রেসে তুমি পোস্ট করে দিতে পারো, কুরিয়ার করে দিতে পারো আমাদের অফিস অ্যাড্রেসেই। বলছে না, আমি সামনাসামনি তোমাকে দিতে চাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যখন দেখা হবে তখনই তুমি দিও। আমার জীবনের সব থেকে বড় পাওনা, রেডিওকে কেন আমি এখন এত ভালোবাসি, তার কারণ হচ্ছে এই কয়েকদিন আগে অক্টোবর মাসেই, এই বছরের অক্টোবর মাসে আমার সঙ্গে সেই মেয়েটি দেখা হলো। সেই মেয়েটি আমাদের অফিসে এসেছিল আমাকে সেই উপহারটি দেওয়ার জন্য। সেই উপহারটি কি? সেই উপহারটি হলো নিজের হাতে লেখা 4 পাতার একটি চিঠি। এবং সেই চিঠিতে সে এটাই লিখেছে যে অমুক একটা দিনে, এমনই একটা শনিবারের দুপুর 12টা বেজে সামথিং একটা সময়, সেই সময় অন্য একটি স্টেশন সে শুনছিল, গানগুলো খুব একটা ভালো লাগছিল না, চেঞ্জ করতে করতে হঠাৎ করে ফ্রেন্ডস এফএমে এসে আমাকে শুনে আটকে যায়, এবং সেইখান থেকেও আর যে সৌভিককে শোনা শুরু করে, এবং কিভাবে আমার শো শোনে, আমার শোয়ের কোন কোন টপিক ওর ভালো লেগেছিল, ও কবে কবে ফোন করেছিল, কি কি বলেছিল, ইনফ্যাক্ট আমি কি কি রিপ্লাই দিয়েছিলাম, একদম ওয়ার্ড টু ওয়ার্ড সে মনে রেখেছে এবং চিঠিতে লিখেছে। আমি শুনে, আমি দেখে, আমি মাথায় হাত, পড়ে চিঠিটা কিভাবে সম্ভব এটা। তখন আমার কলিগরা বললো, যারা সিনিয়র, আমি বলে এটাই হয়, এটাই রেডিওর ম্যাজিক, তোর সাথে প্রথম হলো, এবং তুই খুব ভাগ্যবান যে এই সময় দাঁড়িয়ে হলো। 2024-এ দাঁড়িয়ে একজন রেডিও জকি শ্রোতার কাছ থেকে হাতে লেখা চিঠি পাচ্ছে, এটা আনএক্সপেক্টেড, কেউ পায় না, আগে পেত, এখন পায় না। আমি একটা বিষয়, ডিজিটাল প্ল্যাটফর্ম, একদমই তাই। তা আমার খুব ভালো লেগেছিল আর কি। যখন এই প্রসঙ্গই যখন আসছে, তো এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছে জাগছে, যে তোমার পাওনা সেরা গিফট, তুমি তো বলে দিলে তোমার পাওনা সেরা গিফট। হ্যাঁ, একদম একদম। আমি ইনফ্যাক্ট ওই চিঠিটাকে সুন্দর করে আমি যেখানে বসি আমার ডেস্কে একদম সাটিয়ে রেখেছি। হ্যাঁ, এবার সেক্ষেত্রে মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা জিজ্ঞেস করছি, যে কোনো বিশিষ্ট গুণী ব্যক্তির কাছ থেকে তোমার এই যে শো তুমি চালাচ্ছ, তুমি করছো, সেই সুবাদে দুটো ভালো কথা, ঠিক আছে, সেরকম কিছু ঘটনা কি আছে? মানে সেরকম বিষয়টা যদি আমাদের সঙ্গে তুমি একটু শেয়ার করো। গুণী ব্যক্তি বলতে ওনারা সেই অর্থে বিখ্যাত যাকে বলে সেই বিখ্যাত নন, ভালো কথা। আচ্ছা, ভালো কথা সেই অর্থে, আচ্ছা হ্যাঁ, ভালো কমেন্ট বলতে আমার মনে পড়ে লিলুয়া বইমেলায় আমি আগের বছর যখন সঞ্চালনা করছিলাম, সেই সময় একজন খুব বিখ্যাত সাংবাদিক আমাদের পশ্চিমবঙ্গের, উনি উপস্থিত ছিলেন, ঋতব্রত ভট্টাচার্য। তো ঋতব্রতদার কাছ থেকে আমি বেশ ভালো মন্তব্য পেয়েছিলাম, কারণ উনি একটি অনুষ্ঠান সঞ্চালনা করবেন, ঠিক তার আগে পর্যন্ত আমি ছিলাম এবং তারপরে আমি ছিলাম।
উনি আমাকে ডেকে মঞ্চের পাশে বলেছিলেন যে ভীষণ ভালো হচ্ছে, আমার নাম্বার নিয়েছিলেন, আমরা একসঙ্গে তারই ফিশ ফ্রাই খেয়েছিলাম। তো সেটা একটা বেশ ভালো মুহূর্ত আমার কাছে, এবং আমি সৌভাগ্যবান যে ঋতব্রত দা আমাকে আমার অনুষ্ঠান চলাকালীন উনি সামনে ছিলেন উপস্থিত, এবং উনি শুনেছেন, দেখেছেন। আর যদি পরামর্শ বলতে হয়, সেই অর্থে বিখ্যাত যাকে বলে ওনারা নন, কিন্তু ওনারা রেডিওটাকে খুব ভালো বোঝেন, এবং রেডিওর বিখ্যাত না হলেও রতি মহারথী বলা যায় আকাশবাণী দুজন মানুষ, দুজন প্রোগ্রামিং এক্সিকিউটিভ, একজন তনয়া বিশ্বাস এবং আরেকজন অনন্যা মজুমদার, যিনি যারা আমার বস ছিলেন, আমার প্রথম বস, আমার প্রথম প্রোগ্রামিং এক্সিকিউটিভ যুববাণী কলকাতায় তনয়া বিশ্বাস, এবং তারপরে অনন্যা মজুমদার। তনয়া ম্যাম এবং অনন্যা ম্যাম ওনাদের হাতেই বলা যায় আরজে সৌভিক তৈরি, এবং ওরাই আমাকে, ওনাদের হাতেই আমি তৈরি, ওনারাই আমাকে গড়ে পিঠে তৈরি করেছেন, বকাবকি করেছেন, ঝেড়েছেন, প্রচুর ভুল শুধরে দিয়েছেন, ইনফ্যাক্ট ভালো কাজ করার পর ওনারা প্রশংসাও করেছেন, এবং এখন ওনাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমি ওনাদের যখনই কোনো কাজ করি আমি ওনাদের লিঙ্ক পাঠাই, ওনাদের বলি ম্যাম যদি সময় পান শুনবেন। লাস্ট কথাও হয়েছে আমার 1 সপ্তাহ আগেই ওনার সাথে, আমি বললাম আর কি, আমার একটা কাজের লিঙ্ক পাঠিয়েছিলাম, আমি শুনতে বললাম। তো হ্যাঁ, আমি ওনাদের হাতেই তৈরি, আমার বলা যায়, আমার গুরু ওনারা, রেডিওর গুরু। এই যে কাজের লিঙ্ক পাঠিয়েছিল, এই যে কথাটা বলি, তো সেই সুবাদে যদি জিজ্ঞাসা করি তোমার আপকামিং ইভেন্টের সম্বন্ধে কিছু, যে তোমার আপকামিং ইভেন্ট কিছু আছে নাকি সেই বিষয়ে। আপকামিং ইভেন্ট বলতে হ্যাঁ আছে, সেই অর্থে আমি রেডিওর পাশাপাশি বেশ কিছু ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, যেখানে আমি গল্প পাঠ করি। তেমনই একটি বিখ্যাত চ্যানেল, অনেকেই নাম শুনে থাকবে, তার নাম থ্রিলার স্টেশন। সেখানে আমার রিসেন্ট একটা গল্প রিলিজ করেছে, সৈয়দ মুস্তফা সিরাজের কর্নেল সিরিজের গল্প। সেই গল্পটা শুনতে পারে, যারা যারা দেখছো তারা শুনো। এবং কর্নেল সিরিজেরই আরেকটা গল্প, অথবা ফ্রান্সিস বলে একটা সিরিজ আমরা করি, সেখানেও আমি গল্প পাঠ করি। সেই গল্প কোনটা এক্স্যাক্টলি আসবে, রিলিজ করবে আমি জানি না। চ্যানেলটা তোমরা যদি ফলো করো, সাবস্ক্রাইব করো, থ্রিলার স্টেশন, সেখানে জানতে পারবে আমার নতুন কাজ আসবে। এছাড়াও ব্যক্তিগত একটা কাজের কি বলবো পরিকল্পনা চলছে, সেটা একটা গীতিয়ালেখ্যর মতন ভিডিও। এখানে আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে দেখতে হবে, সাহায্য নিতে হয়েছে ডিজিটাল মিডিয়া। সো সেটার একটা পরিকল্পনা চলছে, কবে রিলিজ হবে এখনো পর্যন্ত আমি জানি না, কারণ শুটিং কিচ্ছু হয়নি, জাস্ট একটা রেকর্ডিংয়ের একটা প্রসেস শেষ হয়েছে। সেটা দেখা যাক, আমি যদি জানতাম আমি বলে দিতাম কবে আসছে। ফার্স্ট স্টেজ তুমি যদি বলতে চাও। হ্যাঁ, একদম ফার্স্ট স্টেজ। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো তোমরা ফলো করতে পারো, সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে। হ্যাঁ, তো সব কিছুর বাদে এবার আমরা লিলুয়া গানবাসী। লিলুয়া গানবাসীর নিজস্ব একটা চাওয়া বলতে পারো, একটা আবদার বলতে পারো, ঠিক চাওয়া না, এটা আবদার বলতে পারো। আজ যে তুমি উপস্থিত হয়েছো এই শোতে, আমাদের লিলুয়া গানবাসী, এখানে এসে আমি আর বাকিটা শেষ করবো না, বাকিটা তুমি শেষ করো। আচ্ছা, তুমি বলো বাকিটা, যে আমাদের দর্শকদের জন্য যা বার্তা দেওয়ার সেটা দাও, আমাদের লিলুয়া গানবাসীর জন্য যেটা বার্তা দাও সেটা দাও। এটা তুমি তোমার মতন করে একটু শেষ করে দাও, মানে বিষয়টাকে মানে দর্শকদের কাছে এগিয়ে দাও। আমি ইন্টারভিউয়ের মাঝখানেই একটা ব্যাপার বলেছিলাম, নিজেকে আপডেট করা, আপগ্রেডেশন খুব দরকার। বর্তমানে লাস্ট 1-2 বছরে আমরা যেটা দেখেছি, পডকাস্ট এই বিষয়টা খুব উঠছে, এবং বর্তমানে যারা যারা পডকাস্ট করছে তারা ভাইরালও হচ্ছে, মানুষ দেখছে, মানুষ শুনছে, মানুষ ভালোবাসছে, ভালো কন্টেন্ট, যাতা কন্টেন্ট না। লিলুয়া গানবাসী খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে পডকাস্ট শুরু করার। লিলুয়ায় এরকম উদ্যোগ বহুবার নেওয়া হয়েছে, বহু উদ্যোগ সফল হয়েছে, বহু উদ্যোগ সফল হয়নি, এবং যারা যারা উদ্যোগ নিয়েছে এখনও নিচ্ছে, তাদের মধ্যে আমিও অন্যতম একজন। তো আমি চাই যে লিলুয়া গানবাসীর এই উদ্যোগটা এগিয়ে যাক, লিলুয়া গানবাসীর ইউটিউব চ্যানেলটা আরও এগিয়ে যাক, এবং আমার মতন যারা যারা, আমি নিজেকে শিল্পী বলি না, বাই দ্য ওয়ে, আমাকে শিল্পী বলে ইন্ট্রোডাকশন দিয়েছে, বার খাইয়ে দিয়েছে। আমি নিজেকে বলি শিল্পপ্রেমী একজন মানুষ। আরও শিল্পপ্রেমী মানুষেরা, আরও শিল্পীরা এখানে আসুক। এবং আমি খুব ভালো করে জানি যে লিলুয়া গানবাসীর বর্তমান প্ল্যাটফর্মটা তারা ছোট মনে করে না, কিন্তু সংখ্যায় তো ছোট, তাই বড় বড় মানুষদের আসা বা তাদের নিয়ে আসা একটু কষ্টদায়ক। তাই আমি চাই লিলুয়া গানবাসীর শ্রীবৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হোক, যাতে আরও বড় বড় মানুষেরা এখানে আসতে পারুক, তাদের ইন্টারভিউ বিপ্লব নিক, আরও অনেকে নিক, এবং তাদের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে আরও মানুষের কাছে যেন লিলুয়া গানবাসী নিজে উদ্যোগ নিয়ে সমস্ত কথা ছড়িয়ে দিতে পারে। শীতকাল আসছে, শীতকাল মানেই নলেন গুড়,
পিঠে পায়েস আমরা সব খাবো। তিলকাঠি। আহা, তিলকাঠি কোথায় গিয়ে খাবো? খাদ্য মেলা আসছে। খেতে খেতে বই পড়তে যারা ভালোবাসে তাদের জন্য লিলুয়া বইমেলা আসছে। বই পড়া হয়ে গেলে খেতে খেতে যদি প্রোগ্রাম দেখতে হয়, বসন্ত উৎসব আসছে। অনেক অনেক উদ্যোগ লিলুয়া নিচ্ছে, আরও উদ্যোগ ভবিষ্যতেও নেবে আশা রাখি। আর তার মধ্যে অন্যতম উদ্যোগ এখন লিলুয়া গানবাসী। সমস্ত কিছু এগিয়ে যাক, লিলুয়ার মানুষজন এগিয়ে যাক, এবং লিলুয়ার মানুষজনের পাশে প্রত্যেক লিলুয়ার মানুষ যেন থাকতে পারে, এটাই আমাদের চাওয়া। অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সাবস্ক্রাইব করার পর ঘন্টা বাজানো খুব দরকার। একদমই। আর এটা মন্দির নয়, কিন্তু তবু ঘন্টা আছে একটা, কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী যখনই ভিডিও আসবে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। সো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সবাই জানতে পারবে। ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করুন, কেউ জানতে পারবে না। আর আমাদের যে ফেসবুক পেজ আছে, লিলুয়া গানবাসী একটা ফেসবুক পেজ আছে, সো ফেসবুক পেজকে ফলো করতে পারেন, ভিডিও পোস্ট যা আসে সব লাইক টাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, পাশে থাকতে পারেন লিলুয়ার বিভিন্ন উদ্যোগে। আর আমার তো গুরুদেব বলেছে ব্যাস। বার খাওয়াচ্ছে আবার। না, বার খাওয়াচ্ছি না, সত্যি বলছি। আর আমাদের উদ্যোগটা নতুন, আমরা নতুন বলতে গেলে আনকোড়া। সেক্ষেত্রে সেই জায়গাটা যা মানে যে প্রফেশনালি তার সামনে বসে একটু তো প্রবলেম হয় সেই জায়গাটা দাঁড়িয়ে। তুই আমাকে বাকিটাও গুছিয়ে দিয়েছে। তেলের দামটা বলে যাস। আর তেলের দাম কিনবো। ঠিক আছে, ওটা অফ ক্যামেরা বলে দেবো। ওকে, টাটা। টাটা।